আপনারা আশা করি সবাই ভালো আছেন। একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে গতকাল। সারা দেশ যেমন একদিকে প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় আবর্তিত হয়েছে, অপরদিকে বাংলাদেশের এক শ্রেণীর সুশীল মিডিয়া, সুশীল সমাজ এবং বাংলাদেশে ভারতীয় এজেন্ট দালাল যারা, অর্থাৎ ভারতীয়রা, বাংলাদেশে ভারতীয়রা, তারা সীমাহীন নীরবতায় নিশ্চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। 3 মেয়ে এবং তার মাকে হত্যা করেছে গলা কেটে একজন হিন্দু যুবক অন্তর মজুমদার। এই যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের প্রথম সারির যে সুশীল মিডিয়াগুলো, এদের যে শিরোনাম, পত্রিকার শিরোনাম, এই শিরোনাম দেখে বোঝারই উপায় নাই বাংলাদেশে কোনো কিছু ঘটেছে। কিন্তু ঘটনাটা যদি উল্টো ঘটতো, কোনো একজন মুসলিমের মাধ্যমে, আল্লাহ না করুক এই ধরনের ঘটনা বাংলাদেশে একটাও না ঘটুক, সে হোক সে হিন্দু হোক সে মুসলমান, যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, তাহলে আজ বাংলাদেশে কি হতো বলেন তো? বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ওরা এই এত বড় বড় যুগলবন্দি কলাম লিখত, আর মতিউর, মাহফুজ, আবদুল্লাহ, আবু সাইদ, শাহবাগের যে সমস্ত কুশীলব যারা আছে, এরা তখন রাস্তায় নেমে যে হিন্দু সংখ্যালঘুদের উপরে এইভাবে অত্যাচার, নির্যাতন কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না, এইটা মূলত স্রেফ এদের রাজনীতি, দালালির রাজনীতি। তারা তাদের এই রাজনীতিটা করার কারণে প্রত্যেকটা তারা মুখিয়ে থাকে যে কখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, কারণ এক একটা ঘটনার জন্য তারা যখনই রাস্তায় দাঁড়ায় তখনই তারা ওই পার থেকে কারি কারি অর্থ এই পারে চলে আসে, বস্তা বস্তা টাকা তাদের কাছে চলে আসে। ঘটনার বিবরণে যেটি জানা গেছে সেটি হচ্ছে শারমিন বেগম 38, তিনি তার 3 মেয়ে এবং 1 সন্তান নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন রোডে ভাড়া থাকতেন। এই মহিলার অর্থাৎ শারমিন বেগমের স্বামী 2019 সালে বিদ্যুৎ স্পৃশ্য হয়ে মারা যায়। তার মানে শারমিন বেগমের স্বামী নেই, আর এই সন্তানগুলো কিন্তু পিতৃহারা, তাদের পিতা নেই। শারমিন বেগম 2019 সালে স্বামী মারা গেছে, তিনি এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেন নাই সন্তানদের মানুষ করার জন্য, এবং এই সন্তানদেরকে তিনি কিভাবে মানুষ করবেন এই নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি মানুষও করেছেন, তার বড় মেয়ে অনেকেই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি হয়েছে। তো সেই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করেছে। আর এই সিফাত অর্থাৎ শারমিন বেগমের যে একমাত্র ছেলে, কর্মসূত্রে ওই সময় বাইরে থাকার কারণে সে বেঁচে গেছে। সিফাতের কান্নায় ওই গোডাউন রোডের পুরা আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরা এই কাজটা কেন করে? মুসলমানদের ক্ষেত্রে তারা নীরব থাকে, সীমাহীন নীরব থাকে, আর হিন্দুদের কোনো কিছু ঘটলেই তারা এইভাবে কেন লাভ দিয়ে ওঠে? তারা কি তাহলে দেশপ্রেমিক নয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাবে যেটা বলা যায়, এরা তো এদের মাথা দিয়ে চলে না, এরা তাদের নিজেদের মস্তিষ্কের ক্ষেত্রে এদের স্বাধীন মস্তিষ্ক নয়। এদের মস্তিষ্ক ওই পার থেকে যা ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, যতটুকু, যে পরিমাণ, যে মাত্রার, ঠিক সেইটাই তারা বর্ণনা করে। এবং এই যে তাদের নীরব থাকা এবং তাদের লাফানো, এই দুটোর পিছনেই কারি কারি অর্থের ব্যাপার রয়েছে। যখন এদেশে হিন্দুরা বাংলাদেশকে একটা আলাদা প্রদেশ বানাতে চায়, এই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটা গ্রামে গরুর গোশ রান্না করা, এখনো গরু জবাই করাই নিষিদ্ধ, এটা আপনারা জানেন? এরা এই ব্যাপারে একবারে নীরবে চেপে যায়। এগুলো বিভিন্ন জায়গায় খবর আসছে, হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে বিয়ের প্রলোভন দেখিয়ে, কোথায় কোথায় হত্যাও করছে, এই আজকের লক্ষ্মীপুরের ঘটনার মতো। কিন্তু এরা চেপে যায়। এই চেপে যাওয়ার কারণ কি? এই চেপে যাওয়ার কারণে তাদের কাছে বস্তা বস্তা অর্থ আসে। আবার যখন কোনো মুসলমান কর্তৃক কোনো হিন্দু পরিবারের উপরে বা কোনো সন্তানের উপরে বা কোনো মেয়ের উপরে এই ধরনের বিন্দুমাত্র কোনো ঘটনা ঘটে, তখন তারা লুঙ্গি খুলে নাচা শুরু করে। এই নাচার জন্য তারা আবার ডাবল টাকা পায়। তারা ভারতের পেইড এজেন্ট। এদেশের ভারতের মুসলমানদের ভিতরে 1%, 0%ও সে দেশের, বাংলাদেশের দালাল নেই। তারা 100% দেশপ্রেমিক। তারা এত নির্যাতন পোহানোর পরেও, এত জুলুম নির্যাতনের শিকার হয়েও তারা কিন্তু ভারতের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে একটা কথাও বলে না, উচ্চারণ করে না। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, এদেশের 99.99% হিন্দুরা ভারতের দালাল। তারা বাংলাদেশ কেমন করে না, তারা কোথায় কোথায় বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করার সুতা খোঁজে। নাহলে তারা কি করে বলে যে আমরা আলাদা প্রদেশ চাই? সম্ভব এটা? আজকে কোনো একটা নিউজে দেখতেছিলাম, একজন মহিলা বাসায় গরুর গোশ রান্না করার কারণে প্রতিবেশী হিন্দু মহিলা তার সন্তানের গায়ের উপরে গরম পানি ঢেলে দিয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা অনেকবার ঝগড়া হয়েছে। মহিলা
গিয়ে বলেছে বাড়ির মালিকের কাছে যে আপনার বাসায় তো আমরা ভাড়া থাকতে পারবো না, প্রতিবেশী ওই হিন্দু, তিনি গরুর গোশত রান্না করলেই ঝগড়াঝাটি শুরু করে। চিন্তা করতে পেরেছেন? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে একজন হিন্দু সে একই পরিবারের 4 জনকে এইভাবে কুপিয়ে হত্যা করলো। আর আমাদের এই সুশীল সমাজগুলো তাদের পত্রিকার ফ্রেমিংটা দেখেছেন, শিরোনামটা দেখেছেন? চিন্তা করতে পেরেছেন? এটা এই হলো আমাদের দেশের বামদের অবস্থা, এই হলো আমাদের দেশের দালালদের অবস্থা। এদের দেশপ্রেমের অবস্থাটা একটু চিন্তা করুন। ধারণা করা হচ্ছে এই অন্তর মজুমদার 2টা কারণে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। নাম্বার 1 হচ্ছে সে ওই শারমিন বেগমের বড় মেয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করতে এসেছিল। যেহেতু সে আগে এই বাসায় ভাড়া থাকতো, পরে এখান থেকে চলে গেছে অন্য বাসায়। সিফাত যখন কাজের সুবাদে বাইরে গেছে, সে এই সুযোগে, হয়তো বাড়ির আশেপাশে লোকজন নেই, সে এই সুযোগে ঢুকেছে এই ধরনের অপকর্ম করতে। কিন্তু এসে যখন দেখে যে পরিবারের সবাই বাড়ি আছে, দেখে ফেলেছে, তখন সে সবাইকে হত্যা করেছে তার ওই অপরাধ ঢাকার জন্য। এই হচ্ছে একটা, তবে এই সম্ভাবনা কম। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে সে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করেছে, এবং এই সম্ভাবনাটাই বেশি উজ্জ্বল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এটা হওয়ার কথা নয়। আর যেহেতু প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের অন্যান্য দোসররা যেহেতু এই খবরটাকে চেপে যাচ্ছে, তার মানে এখানে ডাল মে কুচকালা হয়, কোনো ঘটনা আছে, কোনো ব্যাপার আছে। এখানে অবশ্যই এই ধরনের একটা ঘটনা থাকতে পারে যে সে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। যদি জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে, তাকে হত্যা না করে যদি আইনের হাতে সোপর্দ করা হতো, কোনো বিচার পাওয়া যেত না। বাংলাদেশে কোনো এই ধরনের শাস্তির বিচার নাই। কয়টা ধর্ষকের ফাঁসি হয়েছে আজ পর্যন্ত? একটাও শুনেছেন আপনারা? নাই। সময় ক্ষেপণ করে দীর্ঘদিন ধরে তাদেরকে হাজতদের ভিতরে কিছুদিন রাখা হয়, তারপরে রাতের অন্ধকারে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। যদি 2-1 জনকে প্রকাশ্যে শাস্তি দেয়া হতো, তাহলে এই ভয়ে বাকিরা আর এই কাজ করার সাহস পেত না। কিন্তু এখানেও আমাদের বামদের আবার আরেক বাধা, তারা ধর্ষণ হলে চিল্লাবে, আবার ধর্ষণকারীর যদি শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটার আবার তারা বিপক্ষে, চরমভাবে তারা বিরোধিতা করে। যাই হোক, এখন যে কথাটি বলছিলাম যে তাহলে এই পরিকল্পিতভাবে ভারতের ইন্ধনে এই কাজটি করার পক্ষে যুক্তি কি? এই কাজটি করার পক্ষে অন্যতম যুক্তি হচ্ছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনে গেছেন, চীন সফরে গেছেন। চীন সফরে তার সাথে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। এর ভিতরে বাংলাদেশ ঘোষণা দিয়েছে এবং কলকাতার সমস্ত মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে যে চীন থেকে বাংলাদেশ 24টি যুদ্ধ বিমান কিনছে। এই খবর প্রকাশ হবার পরে কলকাতায় তো আগুন ধরে গেছে। এই আগুন নেভানোর জন্য, যাতে বাংলাদেশ এই ধরনের সিদ্ধান্ত না নিতে পারে, প্রধানমন্ত্রীর চীন সফর যাতে সফল না হয়, এইটাকে বাধাগ্রস্ত করতে এইখানে পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই অন্তর মজুমদারকে দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।